আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মঈনুদ্দিন উজ্জ্বল। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন। মালয়েশিয়াতে জনশক্তি রপ্তানি এবং চীনে থেকে উন্নয়নের জন্য ইনভেস্টমেন্ট ফান্ড চাচ্ছেন, তারা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য ফান্ড চাচ্ছেন। ডেইলি স্টার একটা নিউজ করেছে, পিএমস চায়না ট্রিপ, ঢাকা আইস ফান্ড ফর ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনভেস্টমেন্ট। আমরা জানি বাংলাদেশের দ্বিপাক্ষিক উন্নয়নে যারা অংশীদার তাদের মধ্যে বড় একজন হচ্ছেন চায়না এবং জাপান। এরা বাংলাদেশে বড় বড় ইনফ্রাস্ট্রাকচারগুলো তৈরি করে। বাংলাদেশে মেঘনা সেতু জাপান তৈরি করেছিল। বাংলাদেশে বর্তমানে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আছে সেটা কোন একটা কনসোর্টিয়াম করছে। বাংলাদেশের যেটা মেট্রো রেল সেটা জাপান করেছে। এখন মাত্রাবাড়ি করেছে কে? মাত্রাবাড়ি করেছে হচ্ছে চায়না করছে। এরকম করে চায়না এবং জাপান বাংলাদেশের উন্নয়নে বিশাল বড় একটা অংশীদার হিসেবে কাজ করে। আর ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ তারা নানা রকমের ফান্ডিং করে, কিন্তু তারা প্রত্যক্ষভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে কাজ করে না। চায়না এবং জাপান পৃথিবীর নানা দেশে এরকম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে এবং সেখানে তারা বিনিয়োগ করে তাদের লোকজনদের কর্মসংস্থানের ব্যবস্থা করে। আলটিমেটলি তাদেরও অর্থনৈতিক উন্নতি হয়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি হয়, লং টার্ম একটা রিলেশনশিপে তৈরি করে। বাংলাদেশের সাথে চায়নার যে ভালো রিলেশনশিপ সেটা লং টার্ম রিলেশনশিপ, এবং চায়নার সাথে যে বাংলাদেশের রিলেশনশিপটা সেটা জিয়াউর রহমানের হাত দিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং চায়নার মধ্যে যে সম্পর্কটা সেটা পরীক্ষিত সম্পর্ক। এখন শুধু বাংলাদেশে কি চায়না এই কাজগুলো করে না, আমরা জানি শ্রীলঙ্কাতে করেছে, দক্ষিণ আফ্রিকা নানা দেশে করেছে, সারা পৃথিবীর নানা দেশে তারা তাদের সিল্ক অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আন্ডারে নানা রকমের আর্থিক সহায়তা করেছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছে, তাদের বাণিজ্য পথ উন্মুক্ত করার চেষ্টা করেছে। তারা চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বিশাল বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট করেছে। এদিকে তারা বার্মাতে বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট করেছে যাতে তাদের ট্রেড রোডগুলো সেফ থাকে। কারণ আমরা জানি একটা তাদের যেই ট্রেড রোড, মানে যে সমুদ্রপথে তারা যে ট্রেড পরিচালনা করে, সেখানে দক্ষিণ চীন সাগরে আমেরিকা তাদের শক্ত একটা ঘাঁটি তৈরি করেছে, এবং যে কোনো সময় যুদ্ধ অবস্থা যদি তৈরি হয় সেই ঘাঁটিগুলোই কি করতে পারে, দক্ষিণ চীন সাগর দিয়ে চীনের যেই বাণিজ্য যোগাযোগগুলো হয় সেগুলো বন্ধ করে দিতে পারে এবং চীনের অর্থনীতিকে হুমকির সম্মুখীন করতে পারে। সেই জন্য চীন কি করছে, অল্টারনেটিভ নানা রকম রুট তৈরি করেছে। যেমন আমরা দেখেছি ইরানের সাথে হাই স্পিড ট্রেন নেটওয়ার্ক তাদের আছে, রাশিয়ার সাথে হাই স্পিড ট্রেন নেটওয়ার্ক আছে, চীনের সাথে আছে। এগুলো সব হচ্ছে তাদের অল্টারনেট রোড, যেগুলো দিয়ে তারা তাদের ট্রেডকে প্রোটেক্ট করছে, তাদের ইকোনমিকে প্রোটেক্ট করছে, যুদ্ধকালীন অবস্থা থেকে নিজেদেরকে মুক্ত করার চেষ্টা করছে। এখন বাংলাদেশের সাথে তারা যেই ইনভেস্টমেন্টগুলো করছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে, সেগুলোও তাদের ফুটপ্রিন্ট নানা জায়গাতে তৈরি করার চেষ্টা, সরকারের মধ্যে ইনফ্লুয়েন্স তৈরি করার চেষ্টা। বাংলাদেশে এই যে পদ্মা ব্যারেজ পাবে, তিস্তা ব্যারেজ পাচ্ছে, তারপরে আনোয়ারাতে নতুন একটা ফ্রি ইকোনমিক জোন পাচ্ছে, এগুলো সব হচ্ছে চায়নার বাংলাদেশে ফুটপ্রিন্ট বাড়ানো, ইনভেস্টমেন্ট বাড়ানো, যাতে ভূ আধিপত্য তারা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারে। কারণ আমরা জানি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে ভারতীয় যে লবি আছে তাদের বড় একটা ভালো সম্পর্ক ছিল। গত 17 বছর চীন বাংলাদেশে অনেক প্রজেক্ট করতে পারে। ভারতের নেগেটিভ অ্যাটিটিউডের জন্য বাংলাদেশের সরকার ডিসিশন নেবে, কিন্তু ভারতের ইনফ্লুয়েন্সড হয়ে আওয়ামী লীগ সরকার সেই কাজটা করেনি। এখন বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগ সরকারের শাসন অবসান হয়েছে, বিএনপি সরকার ক্ষমতা এসেছে, বিএনপির সাথে চায়নার রিলেশনশিপ ভালো, সুতরাং চায়না থেকে বাংলাদেশ বিমান কিনছে, 20টা জেট-10 বিমান কিনছে। আমরা জানি রাশিয়া থেকে বাংলাদেশের MiG-29 কিনেছিল। সুতরাং এটা খুব বড় একটা ডিল না। যেটা বড় একটা ডিল সেটা হচ্ছে বাংলাদেশের লোকজনের কর্মসংস্থানের জন্য কি কাজ হচ্ছে। বিমান এটা খরচের খাতায়। মিগ বাংলাদেশে কয়টা ইউজ হয়, বড় দুর্নীতি হয়েছে। বাংলাদেশ সাবমেরিন কিনেছে,
কি করেছে? সবগুলো দুর্নীতির খাতায় গিয়েছে। সুতরাং যে বড় বড় পারচেসগুলো হয় সেগুলো বড় একটা অংশ দুর্নীতির খাতে চলে যায়। সুতরাং বাংলাদেশ যে JI-10 কিনবে সেই JI-10-এর বড় একটা অংশই চলে যাবে দুর্নীতির খাতে চলে যাবে। আমরা জানি বাংলাদেশের 2-1টা মিগ এখন আকাশে উড়ে, কিন্তু সেগুলো কোনো অস্ত্র নিয়ে উড়ে না, খালি আকাশে উড়ে, খালি আকাশে উড়ে। এখন অস্ত্র ছাড়া বিমানটা আকাশে উড়ে কি কাজ? বাংলাদেশ পরবর্তীতে মেনটেন করতে পারে না। একটা টাকা পয়সার একটা ফ্লো থাকতে হয়, মানি ফ্লো থাকতে হয়, ক্যাশ ফ্লো থাকতে হয়। বাংলাদেশে তো ওই ক্যাশ ফ্লোটা নাই। সেজন্যই সারা পৃথিবীর নানা দেশ থেকে বাংলাদেশ সাহায্য নেয়। IMF থেকে আর্থিক সাহায্য নিচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিচ্ছে, ADB থেকে নিচ্ছে, নানা দেশ থেকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মতো সাহায্য নিচ্ছে। এখন অস্ত্র কিনে কি কাজ? বিমান কিনে কি কাজ? এগুলো হচ্ছে আসলে অনেকটা ভাগাভাগি করে নেওয়া। বাংলাদেশের রাজনীতিবিদরাও ভাগাভাগি করে নেয়, চায়নার রাজনীতিবিদরাও ভাগাভাগি করে নেয়, মাঝখানে অস্ত্রটা আসে খুবই নগণ্য দামে আসে, কিন্তু বড় একটা অংশ ভাগাভাগি হয়ে যায়। সুতরাং JI-10 কিনা হচ্ছে, সেখানে 30,000 40,000 কোটি টাকা খরচ হচ্ছে, তার বড় একটা অংশ লুটপাট হয়ে যাবে, সেটাই সত্য কথা। সুতরাং যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, সেটাও বাংলাদেশ নেগোশিয়েট করে পাচ্ছে কিনা সেটা বড় ব্যাপার। কারণ দেখেছি আমরা রূপপুর পারমাণবিক কিনেছি, ভারত থেকে মোটামুটি 4 গুণ বেশি দামে কেনা হয়েছে। বাংলাদেশে যে মেট্রো রেল বানানো হয়েছে সেটাও বিশাল বড় দামে বানানো হয়েছে, কেননা এত বিশাল বড় দামে ভারতে বা পৃথিবীর কোনো দেশে মেট্রো রেল বানানো হয়নি। সুতরাং এগুলোর যে ইকোনমিক ভায়াবিলিটি সেগুলো আসলে খুব বেশি না। কেননা আমি যদি 10 টাকা ইনভেস্ট করে 100 টাকা পাই, সেটার লাভ বেশি। এখন 100 টাকা ইনভেস্ট করে আমি 10 টাকা পেলাম, সেটা লাভ তো না। সুতরাং বেশিরভাগ অংশ লুটপাট হয়ে যায়। মেট্রো রেল ডেফিনেটলি বাংলাদেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে, রূপপুর বড় ভূমিকা রাখবে, মাতারবাড়ি বড় ভূমিকা রাখবে, কিন্তু লুটপাট করে যে প্রজেক্টগুলো হয় সেই প্রজেক্টগুলোর ভায়াবিলিটি কম হয়। একটাই কারণ সেগুলোতে আমরা যে ইনভেস্টমেন্টটা করেছি, মানে রিটার্ন অন ইকুইটি আর কি, যেটা আমরা যে ইনভেস্টমেন্টটা করেছি সেই ইনভেস্টমেন্টের পরিমাণটা বিশাল, সেই তুলনায় রিটার্নটা কম হবে। এখন ইনভেস্টমেন্টটা যদি কম করতাম, লুটপাট যদি কম হতো, তাহলে রিটার্নটাও বেশি হতো, বাংলাদেশও এগিয়ে যেতে পারতো, দুইটা দেশই এগিয়ে যেতে পারতো। এখন বাংলাদেশের সাথে চায়না যে রিলেশনশিপটা, সেই চায়না রিলেশনশিপটা আমেরিকা আবার পছন্দ করে না। সেই জন্য আমরা দেখেছি আমেরিকার যে বর্তমান যে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিল সহ যারা আছেন তাদের সাথে দ্বিপাক্ষিক মিটিং করেছেন, যোগাযোগ করেছেন। ভারত তো একই রকম করে এটা পছন্দ করে না, কিন্তু বাংলাদেশের এগিয়ে যাওয়ার জন্যে এবং চায়নারও তাদের অর্থনৈতিক উন্নতিকে ধরে রাখার জন্যে নিজ প্রয়োজনেই দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করতে হবে। বাংলাদেশের একটা বড় খুব প্রজেক্ট যেটাতে চীন বাংলাদেশকে অর্থায়ন করতে চায়, সেটা হচ্ছে ঢাকা-চিটাগাং হাই স্পিড রেল নেটওয়ার্ক। কেননা চায়নাতে যে হাই স্পিড রেল নেটওয়ার্ক আছে সেটা সারা পৃথিবীর মধ্যে অতুলনীয়, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেই হাই স্পিড নেটওয়ার্কে চড়েছেন। এইবার যখন চীনে গিয়েছেন, তিনি প্রায় 900 কিলোমিটারের একটা রাস্তা হাই স্পিড ট্রেন নেটওয়ার্ক দিয়ে চড়েছেন। এখন বাংলাদেশের ঢাকা-চিটাগাংয়ের মধ্যে হাই স্পিড নেটওয়ার্কটা তৈরি করার জন্য অনেক দিন ধরে সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে, অনেক দিন ধরে আলাপ আলোচনা হচ্ছে। আমেরিকা মানে আওয়ামী লীগ সরকারের সময় একই কাজগুলো হয়েছে। এখন চায়না যদি এই কাজটা করে, তাহলে বাংলাদেশের একটা অর্থনৈতিক যেই করিডোর সেটা বাংলাদেশ একটা উন্মুক্ত করতে পারে, যেটা দিয়ে ঢাকা এবং চিটাগাংয়ের মধ্যে, পোর্ট সিটির মধ্যে একটা স্বল্প সময়ের দূরত্ব তৈরি হবে। আলটিমেটলি বাংলাদেশের ইকোনমির জন্যও সেটা ভালো কিছু হবে, আর্থিক উন্নতির জন্য ভালো কিছু হবে। বাংলাদেশ যে উন্নত দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে নিজেদের পরিচিতি নিশ্চিত করতে চায়, সেটা এটা দিয়ে আবার করা যেতে পারে। নিউক্লিয়ার দিয়ে বাংলাদেশ করেছে, স্যাটেলাইট দিয়ে বাংলাদেশ করেছে, গভীর সমুদ্র বন্দর দিয়ে করেছে। সুতরাং বাংলাদেশ হাই স্পিড নেটওয়ার্কটা যদি বাংলাদেশে হয়, সেটা দিয়েও বাংলাদেশ কী করবে, নিজেদের সক্ষমতা, নিজেরা যে উন্নত হচ্ছে সে উন্নতি নিশ্চয়তা নিশ্চিত করতে পারবে। এখন বাংলাদেশে বড় বড় প্রজেক্ট নিয়ে চায়না এবং জাপান দুজনেই চেষ্টা করে, কেননা দুজনেরই যেহেতু এশিয়ার মধ্যে ইমার্জিং টাইগার ছিল, অনেক বৈদেশিক বাণিজ্যে তাদের আধিপত্য ছিল, এবং বিশাল রকমের বৈদেশিক যে ডলার সেটা নিয়ে তারা বসে আছে, বিলিয়ন ট্রিলিয়ন ডলার নিয়ে তারা বসে আছে। এখন সেই টাকাগুলো তারা যদি অল্প সুদে এশিয়া নানা দেশে তারা দিতে পারে, বাংলাদেশকে যদি দেয়, সেক্ষেত্রে বাংলাদেশও এগিয়ে যেতে পারে, আলটিমেটলি তারাও এগিয়ে যেতে পারে। সুতরাং বাংলাদেশের লক্ষ্য থাকবে চায়না থেকে এবং জাপান থেকে নেগোসিয়েট করে যাতে ইনফ্রাস্ট্রাকচার এবং ইনভেস্টমেন্টের জন্য বিশাল ফান্ড পেতে পারে।
এখন সেই জন্য বাংলাদেশের সার্ভিস সেক্টরটাকে বিদেশি বিনিয়োগের জন্য উপযোগী করতে হবে, সুশাসন নিশ্চিত করতে হবে, সরকারের মধ্যে স্থিতিশীলতা নিয়ে আসতে হবে। এই কাজগুলো যদি করতে পারে তবে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেতে পারে। আপনাদের সাথে বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি নিয়ে কথা বলছি অনেকদিন ধরে। আমাদের কোনো কথার সাথে দ্বিমত পোষণ করলে সেটা জানাতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।